আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। প্রেস ব্রিফিং এ শফিকুল আলম। শেখ হাসিনার পরিবারের 10 জনের এনআইডি স্থগিত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর সাময়িক বহিষ্কার। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামি 7 দিনের রিমান্ডে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরাই দায়ী বলছে বিএনপি। এবং সংকটের সুষ্ঠু সমাধানের আশ্বাসের পরেও উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা। বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের হাতে জুলাই বিপ্লবের গণহত্যার রক্তের দাগ লেগে আছে। পাচার করা টাকায় লন্ডনে তারা বিলাসী জীবনযাপন করছে। দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের মুখোমুখি করার কথা জানান শফিকুল আলম। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই, নতুন কর্মীর কর্মসংস্থান ও রোহিঙ্গা পুনর্বাসনে কাতারের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস, তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। লন্ডনে এক বিয়ের অনুষ্ঠানে পলাতক আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব বলেন, পলাতক এসব নেতাদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককে আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। 4 দিনের কাতার সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নির্দেশে এই 10 জনের এনআইডি স্থগিত করা হয়। যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকায় তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিকভাবে আবেদনও জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার নামে নানা অনিয়মের অভিযোগের জেরে এই অব্যাহতি দিল এনসিপি। সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের আত্মপক্ষ সমর্থনের জন্য তানভীরকে আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেই উত্তর চাওয়া হয়েছে চিঠিতে।
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা কর্মীদের দায়ী করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঢাকার বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। রোববার রাতে মহাখালীর ওয়ারলেস গেটে অভিযান চালিয়ে ওই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, মে মাসের মধ্যে ঐকমত্য কমিশন সব দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ প্রস্তুত করতে পারবে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লেবার পার্টির সাথে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরে সমমনা জোটের সাথে বৈঠক করেন বিএনপির লিয়াজু কমিটির নেতারা। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐকমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। ভবিষ্যতে দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা শাসক প্রতিষ্ঠিত হতে না পারে সেই লক্ষ্যে সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খেলাফত মজলিসের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় দলটির পক্ষ থেকে জানানো হয়, ঐকমত্য কমিশনের দেওয়া 166টি প্রস্তাবনার মধ্যে 147টির সাথে একমত খেলাফত মজলিস। দলের নেতারা জানান, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে ঐকমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করেছে এই কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনে আসেন বাংলাদেশ খিলাফত মজলিসের নেতারা। সংলাপের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান, বিচার ও নির্বাচনী ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে তার মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই
প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন। 2 ঘন্টার আলোচনা শেষে খিলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ জানান, কমিশনের দেওয়া বেশিরভাগ প্রস্তাবনার সাথেই একমত তাদের দল। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে খিলাফত মজলিস। সুষ্ঠু নির্বাচন করতে মানে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় গণফ্রন্টের নেতারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত এবং দর কষাকষি সহজ করার প্রস্তাব করেছে শ্রম সংস্কার কমিশন। একই সাথে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও কৃষিক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের অধিকার আইন দ্বারা সুরক্ষিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর শ্রম ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরা হয়। বাংলাদেশের অধিকাংশ শ্রমিক কোনো নিবন্ধন নেই কোথাও তাদের, এবং তাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের কোনো নিয়োগের গ্যারান্টি নেই। এটি হচ্ছে একটা বড় সমস্যা। আমি মনে করি 1 নম্বর সমস্যা এটা। একবার যদি সে পরিচয়টা পায়, নিবন্ধন পায়, তাই সে কোনো না কোনো ভাবে নিজেদের স্বার্থ নিয়ে আগাতে পারে। কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 9:40 তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থানা সামিটে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ডক্টর ইউনূস এই সফরে যান। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন। দীর্ঘ সময় আলোচনা ব্যর্থ হওয়ার পর শিক্ষকরা ওই স্থান ত্যাগ করেন। জানান, সংকটের সুষ্ঠু সমাধান ও কুয়েটের পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করবেন তারা। আন্দোলনকারীকে বহিষ্কার করা হবে। এই সবকিছু করার পর এখন আর কোনো সুযোগ নেই যে এখানে আমরা নেগোসিয়েশন যেতে পারি। আমরা স্যারদের সবাইকে জানাইছি, আমরা বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু স্যাররা সেটা আমাদের কর্ণপাত করার নাই। বলতে আমার অফিস আর সেখানে সবসময় দরজা খোলা থাকবে, তোমরা যখন মন চায় তখন আমাদের সাথে কথা বলতে পারো, এবং আমার শিক্ষকবৃন্দও আবার এদের সাথে আসবে, আবার এদেরকে রিকোয়েস্ট করবে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত এটা না বোঝে আমাদের এই প্রসেসটা চলতে হবে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আজ। এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানির ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মেনে ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রেলওয়ের হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে
স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় দেশে এখন ৮,০০০ চিকিৎসকের সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় সড়ক পরিবহন উপদেষ্টা ফাইজুল কবির খান জানান, ঢাকা, চট্টগ্রাম সহ রেলের আওতাধীন 10টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এই হাসপাতালগুলো পরিচালনায় স্বাস্থ্যসেবা বিভাগ হতে কাঙ্ক্ষিত জনবল পাওয়া না গেলে পিএসসির মাধ্যমে জনবল নিয়োগের ব্যবস্থা নেবে রেলপথ মন্ত্রণালয়। রাজধানীর পূর্ব রামপুরায় বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ প্রায় 5 লাখ টাকা, 8 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে সংঘবদ্ধ এই চক্রটি। ডাকাতির সময় বাসায় থাকা শিশুসহ 4 জনের গলায় ধারালো চাপাতি ও বিদেশি পিস্তল দেখিয়ে জিম্মি করা হয়। মনির হোসেন তপু রিপোর্ট। পূর্ব রামপুরার এই বাসায় পাশের নির্মাণাধীন ভবন দিয়ে রোববার গভীর রাতে গ্রিল কেটে ঢোকে মুখোশধারী 6 থেকে 7 ডাকাত। টার্গেট করা এই বাসার অভিভাবকরা বাইরে থাকায় প্রথমে সহজেই তাদের ছোট মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবাইকে একটি রুমে রেখে বাসার সব আসবাবপত্র ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মুঠোফোন সহ প্রায় 20 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত চক্র। আমার বোন হঠাৎ করে চোখটা জাস্ট ওইদিকে ফিরছে, এর মধ্যেই ওর মাথার সামনে একজন পিস্তল আর একজন চাপারি ধরছে। আর এই রুমের মধ্যে, এই রুমে ছিলাম আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। আমার গলায় একজনের রান্দা ধরে আর একজনের পিস্তল ধরে আমাকে উঠায় বলে যে চুপ, কোনো কথা বলবেন না, চুপ করে বসেন, চিল্লাচিল্লি করবেন না। আর বুঝতেই তো পারছেন আমরা কি জন্য আসছি। নগদ 4,85,000 টাকা, আর স্বর্ণ ছিল 7.5 ভরি, আর ল্যাপটপ, 2টা ল্যাপটপ, একটা মোবাইল। কোনো ধরনের সারা শব্দ ছাড়া রামপুরার মতো ঘনবসতি এলাকায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে এই ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। এই ডাকাত ধরতে হবে, যেভাবে হোক ধরতে হবে। ওই পাশেরটা যখন হয়েছিল গত বছরে সেটা ধরেছে, এটাও ধরতে হবে যেভাবে হোক, এবং রিকভারি করতে হবে যা জানিছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর 2013 সালের মার্চ মাসে তিনি পোপ হন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আগের দিনই উদযাপন করেছেন জীবনের শেষ ইস্টার সানডে। ভক্তদের আশীর্বাদ দেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে। এর কয়েক ঘন্টা পরেই অনন্ত লোকে যাত্রা করেন তিনি। রয়টার্স জানায়, পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ফেব্রুয়ারিতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে 5 সপ্তাহ রোমের একটি হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। এছাড়া রক্তশূন্যতা এবং কিডনির কার্যকারিতাও হ্রাস পেয়েছিল আশঙ্কাজনক পর্যায়ে। সোমবার যখন তার মৃত্যুর খবর জানানো হয়, তখন এভাবেই ঘণ্টা বাজিয়ে শোক প্রকাশ করে ভক্তদের জানান দেয়া হয়। দুনিয়া জুড়ে পোপ ফ্রান্সিস হিসেবে পরিচিত হলেও তার আসল নাম জর্জ মারিও বারগোগ্লিও। 2013 সালের 13 মার্চ পোপ নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রান্সিস। আয়েশি জীবন খুব অপছন্দ ছিল পোপ ফ্রান্সিসের। এমনকি পূর্বসূরীদের ব্যবহৃত জাঁকজমকপূর্ণ অ্যাপোস্টলিক প্রাসাদে কখনোই বাস করেননি তিনি। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম নেয়া এই ধর্মগুরু দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। অনন্য ব্যক্তিত্বের পোপ তার কর্মজীবন ব্যয় করেছেন মানব কল্যাণে।
বিশ্বজুড়ে চলা যুদ্ধবন্ধ, বিশেষ করে গাজায় ইসরায়েলি নৃশংসতা, শিশু নির্যাতন এবং পরিবেশ বিপর্যয়ের মতো ইস্যুতে তিনি ছিলেন সরব। 2017 সালে বাংলাদেশ সফরে এসে আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করারও আহ্বান জানান ক্যাথলিক এই ধর্মীয় নেতা। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, পোপ ফ্রান্সিসের নির্দেশনা অনুযায়ী সাধারণ ও সংক্ষিপ্তভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। 88 বছর বয়সী এই ক্যাথলিক ধর্মীয় নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে 25 রানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। ঘূর্ণিঝড়ে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট তুলে নিলে সফরকারীরা গুটিয়ে যায় 273 রানে। 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 1 উইকেটে স্বাগতিকরা তোলে 57 রান। প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। পরাগারমানের রিপোর্ট। দ্বিতীয় দিনের লড়াইটা আর এক পেশে হলো না। জিম্বাবুয়ের ব্যাটারদের সঙ্গে লড়াই জমে উঠেছিল বাংলাদেশের বোলারদের। মেহেদী হাসান মিরাজের 5 হারে সফরকারীদের গুটিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাটিং করে সমান জবাব দেয় টাইগাররা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে 82 রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। দলের 13 রানেই সাজ করে সাদমান ইসলাম। মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক আর কোনো বিপর্যয় ঘটতে দেননি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 57 রান। তখন অবশ্য 25 রানে পিছিয়ে লাল সবুজের দল। Boundary ends the over as well. 33 for 1 Bangladesh. ম্যাচে ফিরতে হলে দিনের শুরুতেই ভালো করতে হতো টাইগারদের। প্রথম সেশনেই জিম্বাবুয়ের 4 উইকেট তুলে নিয়ে সেটাই করেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। 4 উইকেটের 3টি নেন নাহিদ, আর একটি গেছে হাসান মাহমুদের পকেটে। 4 উইকেটে 133 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় আগের দিন বিনা উইকেটে 67 রানে থাকা জিম্বাবুয়ে। প্রথম সেশনে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা, কিন্তু পঞ্চম উইকেটে উইলিয়ামসন ও মাদেভেরে 48 রান যোগ করে চাপ কাটানোর চেষ্টা করেন। জুটি ভাঙে 33 রানে থাকা মাদেভেরের বিদায়। 59 রানে থাকা শন উইলিয়ামসকে সাজ করে পাঠিয়ে টাইগার শিবিরে স্বস্তি আনেন মেহেদী হাসান মিরাজ। 6 উইকেটে 213 রানের পুঁজিতে দ্বিতীয় সেশন শেষ করে জিম্বাবুয়ে। চা বিরতির পর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত মেহেদী হাসানের। মায়াভো এবং ওয়েলিংটন মাসাকাজ্জাকে তুলে নেন তিনি। তবু জিম্বাবুয়ে যে 273 রানের পুঁজি পেল, সেটি রিচার্ড এনগাদা এবং ব্লেসিং মুজারাবানির দৃঢ়তায়। তাতে 82 রানে লিড পায় ক্রেগ আরভিনের দল। 52 রানে 5 উইকেট নিয়ে দিনের সেরা বোলার মিরাজ। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। প্রেস ব্রিফিং এ শফিকুল আলম। শেখ হাসিনার পরিবারের 10 জনের এনআইডি স্থগিত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর সাময়িক বহিষ্কার। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামি 7 দিনের রিমান্ডে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরাই দায়ী বলছে বিএনপি। এবং সংকটের সুষ্ঠু সমাধানের আশ্বাসের পরে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।